গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য উপন্যাস প্রজাপতির মৃত্যু পুনর্জন্ম তৃতীয় এবং শেষ পর্ব। ভজন একবার তার ক্লান্ত মুখখানা তুলে বিভাবরীর দিকে তাকালো। হাঁ করা মুখে এখনো শ্বাস নিচ্ছে প্রবলভাবে। ফের মাথাটা যেন ঝুলে পড়ল আপনা থেকেই। কথা বলার মতো অবস্থা এখন আসেনি। বিভাবরীর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এই লোকটাকে সে ঘেন্না করে এসেছে এতদিন, আজ বড্ড দুঃখ হচ্ছে। মানুষের এরকম দুর্দশা দেখলে কারই বা না হবে। সবর কি তাকে ইচ্ছে করে এই ঘটনার কথা বলেনি? প্রায় 10 মিনিট নিস্তব্ধ ঘরে ভজনের শ্বাসযন্ত্রের শব্দ হল। এরপর একটু কমে এলো হাঁপধরা ভাবটা। মাথা নিচু করেই বসে রইল ভজন। একটু জল খাও এবার। ভজন ফের মাথা নাড়ল, খাবে না। এই দশা কে করেছে তোমার? ভজন কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা গলায় বলল, সবাই। সবাই বলতে? ভজন ফের চুপ করে থেকে আরো মৃদু গলায় বলল, সবাই। এরপর ভজনের শরীরটা হঠাৎ একটু কেঁপে কেঁপে উঠল। কাঁদছে নাকি? কান্নার মানুষ তো নয়। বিস্মিত বিভাবরী পলকহীন চোখে চেয়ে রইল। কাঁপুনিটা কমে গেল। ভজন মুখ তুলল না। তোমাকে কি পাবলিকও মেরেছে? ভজন মাথা নেড়ে জানালো, হ্যাঁ। পুলিশও? ভজন মাথা নাড়া দিয়ে জানালো, হ্যাঁ। রিঙ্কুকে কি তুমি খুন করেছ? ভজন অনেকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাত্র, জবাব দিল না। বললে না? কিছুক্ষণ ঝুম হয়ে থেকে ভজন ভাঙা ফ্যাসফ্যাসে গলায় বলল, বলে কি লাভ? লাভ নেই? ভজন মাথা নেড়ে না জানালো। তারপর অনেকক্ষণ বাদে মাথা নিচু অবস্থাতেই বিড়বিড় করে আপন মনে বলল, কতবার তো বলেছি, কেউ বিশ্বাস করে না। বিভাবরী কি বলবে ভেবে পেল না। অনেকক্ষণ বাদে সে বলল, রিঙ্কু সেই রাতে তোমার কাছে এসেছিল কেন? বিয়ের প্রস্তাব দিতে? ভজনের রিয়াকশন হচ্ছে অনেক দেরিতে। হয়তো মাথায় বেশ জোরালো চোট পেয়েছে, রিফ্লেক্স কাজ করছে না, সময় নিচ্ছে। অনেকক্ষণ বাদে শুধু মাথা নেড়ে জানালো, না। রিঙ্কু নয়? না। তাহলে কে? ভজন একটা হিক্কার মতো শব্দ করল। টেবিলের উপর মাথাটা একটু নামিয়ে যেন একটু ঘুমিয়ে নিতে লাগলো। এই অবস্থায় কেন যে লোকটাকে এতদূর টেনে আনলো সবর, কেন যে তাকে বসালোর মুখোমুখি? বিভাবরী উঠে ভজনের কাছে গিয়ে পিঠে হাত রেখে বলল, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? ভজন একটু কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে মাথাটা তুলল। রক্ত যাবার মতো লাল চোখটা দিয়ে বিভাবরীকে এক ঝলক দেখে নিয়ে বলল, না, ঠিক আছি। একে কি ঠিক থাকা বলে? ভজন চুপ করে কিছুক্ষণ বসে থেকে অতি মৃদুস্বরে বলল, আরো হবে, আরো কত হবে, এ তো কিছু নয়। আর কি হবে তোমার? ভজন ধীরে ধীরে চোখের জল আর লালায় মাখামাখি বিভৎস মুখটা তুলল। লাল চোখে চেয়ে সেই ভাঙা ফ্যাসফ্যাসে গলায় বলল, এখনো মরিনি যে, মারবে না? আমি জানতে চাই তুমি কি সত্যিই এবার খুন করেছ কিনা? ভজন হাফ ধরা গলায় শুধু বলল, কি লাভ বলে, বিশ্বাস করবে না কেউ। আমি তোমাকে বিশ্বাস করতে চাইছি, সত্যি কথাটা বলো আমাকে। ভজন শুধু মাথা নেড়ে জানালো, না। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে হঠাৎ ধীরে ধীরে কম্পিত মুখটা তুলে বিভাবরীর দিকে তাকালো। দুহাত তুলে করজোড় করে রইল তার দিকে। দুটো হাত থরথর করে কাঁপছে। ওরকম করছো কেন? ভজন কিছুক্ষণ কথা বলতে পারল না। দু চোখ বেয়ে জল পড়ছে। প্রায় অশ্রুত গলায় বলল, ক্ষমা, ক্ষমা। দুখানা ক্রাচের দিকে কম্পিত হাত বাড়িয়ে দিল ভজন। উঠবে। বিভাবরী গিয়ে ক্রাচ দুখানা এগিয়ে দিল।
প্রায় 6 ফুটের মতো লম্বা শক্ত সমর্থ শরীরের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। থরথর করে কাঁপছে শরীর। 3 বারের চেষ্টায় উঠল ভজন। দুবগলে ক্রাচ। বিভাবরী গিয়ে দরজা খুলে সেপাইদের ডাকল। বেরিয়ে যাওয়ার সময় যেন ভজনের কষ্ট হচ্ছিল অনেক বেশি। দুজন সেপাই না ধরলে শুধু ক্রাচে ভর করে বেরোতে পারত না সে। পেছন থেকে অপলক চোখে চেয়েছিল বিভাবরী। এরকম ভাবে কেউ কাউকে মারে? মানুষ এত নৃশংস? চোখে জল আসছিল তার, আবার একই সঙ্গে রাগে আগুন হয়ে যাচ্ছিল মাথা। ভজন বেরিয়ে যাওয়ার পর বিভাবরী তার শরীরের কাঁপুনি টের পেল, সাথে দুর্বলতাও। ধপ করে চেয়ারে বসে পড়ল সে। হাঁপ ধরে যাচ্ছে। দেখা হলো ম্যাডাম? বিভাবরী চোখ তুলে চেয়ে সবরকে দেখে বলল, আপনাদের নামে তো মামলা করা উচিত। সবর হাসল। করুন না। এভাবে কেউ মারে? পুলিশ কেন মারবে? মারা তো বেআইনি। অবশ্যই, কিন্তু ভজনবাবুর বেশিরভাগ চোট পাবলিকের উপহার, পুলিশের নয়। তাদের কেন ধরা হলো না? কজনকে ধরা যাবে বলুন? গোটা লোকালিটি তো ইনভলভড। ছি সবরবাবু। সবর আবার একটু হাসল। বলল, পাবলিকের হয়ে আপনার ধিক্কারটা আমি ঘাড়ে নিচ্ছি ম্যাডাম। সরি, এক্সট্রিমলি সরি। আপনি আমাকে ওর অবস্থার কথা বলেননি কেন? শোনার চেয়ে দেখা অনেক বেশি এফেক্টিভ। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। বিভাবরী উঠল। শরীর ও মনের একটা বিকলতা টের পাচ্ছে সে। পা দুটো ভারী, মাথাটা একটু একটু করে টলছে। জিপে বসে সে বলল, আপনার কি এখন কোনো জরুরি কাজ আছে? না তো। তাহলে আমি ওর গ্যারেজটা একবার দেখতে চাই। স্বচ্ছন্দে। কিন্তু দেখে কি করবেন? এমনি কৌতূহল। ঠিক আছে ম্যাডাম, এনিথিং ইউ সে। গ্যারেজটা একটু প্রত্যন্ত জায়গায়, ছাড়া ছাড়া বাড়িঘর, ফাঁকা জমি, ঝোপ জঙ্গল, পুকুর। বাঁ ধারে বাঁশের বেড়া দেওয়া বেশ বড় একটা জায়গা। ফটকের সামনে দুজন সেপাই গাড়ির একখানা সিট পেতে বসে আছে। তাদের দেখে উঠে দাঁড়ালো। এটাই ভজনবাবুর গ্যারেজ। ভেতরে ঢোকা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। সবরের ইশারায় সেপাইরা ফটকের তালা খুলে দিল। বিকল মোটর গাড়ি, নানা যন্ত্রাংশ, তেল কালি, হাইড্রোলিক প্রেস এসব পেরিয়ে শেষ প্রান্তে ভজনের ঘর। সেপাইরা দরজা খুলে দিয়ে সরে দাঁড়ালো। আসুন ম্যাডাম। ঘরে একটা সরু চৌকিতে সাধারণ বিছানা পাতা রয়েছে, একধারে চেয়ার টেবিল, বইয়ের র্যাকে প্রচুর টেকনিক্যাল বই, কিছু পেপারব্যাক উপন্যাস, কিছু ম্যাগাজিন। বাঁধারে মেঝের উপর একটা বায়োগ্যাসের উনুন, কিছু বাসনপত্র। বসুন ম্যাডাম। বিভাবরী চেয়ারে বসল, তারপর ঘরটা ভালো করে দেখল। কিছুই দেখার মতো নয়, একজন পুরুষ মানুষের ঘর। সবর বলল, সম্ভবত আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারেই রিঙ্কু বসেছিল সেই রাতে। কি করে বুঝলেন? সম্ভাবনার কথা বলছি। কিন্তু মেয়েটা যে রিঙ্কুই তা কি করে বুঝলেন? আপনার কি মনে হয়? ও তো বলছে রিঙ্কু নয়। তাহলে কে হতে পারে ম্যাডাম? কি করে বলবো, আপনি বলতে পারেন না? সবার মৃদু হাসল একটু, বলল, রিঙ্কু হতেই পারে। রিঙ্কু তো ভজনবাবুকে ভালোবাসত বলেই মনে হয়। আপনি কিছু লুকোচ্ছেন। সবর ফের হাসল। আপাতত কিছু লুকোনেই থাক। আচ্ছা, ভজনের সঙ্গে আমার কি কথা হলো তা তো আপনি জানতে চাইলেন না? সবর মৃদু মৃদু হাসছিল, বলল, পরে জেনে নেওয়া যাবে। তার মানে আপনার জানার কৌতূহল মিটে গেছে? তা নয়, ভজনবাবু এখন খুব বেশি কথা বলার মতো মুডে নেই। সেটা জানি বলেই অনুমান করছি আপনাদের মধ্যে খুব বেশি কথা হয়নি। কিন্তু কিন্তু কি? আপনার আপত্তি না থাকলে আপনি কয়েকদিন পর আরেকবার ওর সঙ্গে মিট করুন। করবেন? করব। থ্যাংক ইউ।
হি নিডস এ সিম্প্যাথেটিক হিয়ারিং। তার মানে? ওর মনটা অদ্ভুত। জোর করলে বা ফোর্স অ্যাপ্লাই করলে ভেতরকার কপাট বন্ধ করে দেন। কোনো কনফেশনই তখন আদায় করা যায় না। কিন্তু এই কেসটার জট খুলতে হলে ওর মুখ খোলানো দরকার। আমরা যেটা পারছি না সেটা হয়তো আপনি পারতেও পারেন। চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ। এবার কি আমরা উঠব? হ্যাঁ ম্যাডাম, চলুন। ফেরার সময় বিভাবরী তেমন কথা বলছিল না, খুব ভাবছিল। আজ সে বড্ড নাড়া খেয়েছে ভজনকে দেখে। লোকটাকে তার আর ঘেন্না হচ্ছে না, কিন্তু ঘেন্না হচ্ছে তাদের যারা ওকে ওরকম ভাবে মেরেছে। সবরবাবু, বলুন। আমার মনে হয় না ভজনই কাজ করেছে। কি করে বুঝলেন? যেভাবে আপনিও বুঝেছেন। আমি কি বুঝেছি? আপনিও বুঝেছেন বা অনুমান করেন যে ও খুন বা রেপ করেনি। কি সর্বনাশ! এ তো গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি। আমি জানি। রতন, তোমার সঙ্গে একটু কথা আছে। বলুন স্যার। মার্ডারের আগের রাতে তুমি শুনেছিলে ভজনবাবু একজন মহিলার সঙ্গে কথা বলছেন। হ্যাঁ স্যার। তুমি কি বলতে পারো দুজনের মধ্যে কে কাকে আপনি করে বা তুমি করে বলছিল? স্যার, পুলিশকে তো বলেছি। ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে ভেবে বলো। এই রে, এত খুন খারাপি মারদাঙ্গায় মাথাটাই কেমন গুলিয়ে গেছে স্যার। সেজন্যই তো ভালো করে ভেবে বলতে বলছি। অনেক সময় কিছুদিন কেটে যাওয়ার পর স্মৃতিটা পরিষ্কার হয়। যখন তুমি জবানবন্দি দিয়েছিলে তখন তুমি ঘাবড়েছিলে। ঠিক স্যার। এবার শান্ত মাথায় ভেবে বলো। 2 মিনিট সময় দেবেন স্যার? চোখ বুজে একটু ভাববো। 2, 5 যত মিনিট সময় নাও, তবু আসল কথাটা বলো। রতন 2 মিনিটের বেশি ভাবল না। চোখ খুলে একগাল হেসে বলল, মনে পড়েছে স্যার, মেয়েটা বাবুকে তুমি করে বলছিল, বাবু আপনি করে বলছিল। আরো ভেবে বলো। না স্যার, মনে পড়ে গেছে। তুমি কিন্তু পুলিশের কাছে উল্টোটাই বলেছিলে। তা হতে পারে স্যার, তখন যে অবস্থা, বাবুর ফাঁসি হলে তো চাকরিটাও গেল স্যার। বাবু লোকটা খারাপ ছিলেন না। ফাঁসি নাও হতে পারে। একটু উজ্জ্বল হয়ে রতন বলল, তবে কি বাবু ছাড়া পাবেন? সেটা তোমার উপর খানিকটা নির্ভর করছে। কি করতে হবে বলুন? সেই রাতে তুমি গ্যারেজের কাছাকাছি কোনো গাড়ি বা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? হ্যাঁ স্যার, সামনে নয় ঠিক, ওই পশ্চিম দিকে একটা অ্যাম্বাসেডর দাঁড় করানো ছিল, ডার্ক কালারের। আর কিছু? না স্যার, গ্যারেজে এসেছে কিনা ভেবে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কি হে, গ্যারেজ এসছো নাকি? লোকটা বলল, না, সওয়ারি আছে। প্রাইভেট গাড়ি? এ মার্কা গাড়ি স্যার, ওরা তো ভাড়া খাটে। গাড়িটা কখন দেখলে? স্যার, ডিউটিতে আসার সময়। তারপর যখন বাবুর জন্য কোক নিয়ে এলাম, ততক্ষণে গাড়িতে চলে গেছে। বাহ, ভেরি গুড। আর কিছু বলতে হবে স্যার? তুমি কি জানো তোমার বাবুকে বারাসাতে গ্যারেজ খুলতে কে সাহায্য করেছে? সেটা ভালো করে জানি না, তবে শুনেছি বাবুর এক বন্ধু। তার নাম জানো? সুবীর টুবির হবে, অত মেমোরি নেই স্যার। সুজিত হতে পারে কি? রাখাল জানে, ও পুরনো লোক। রিঙ্কুকে কখনো মাতাল অবস্থায় দেখেছ? না তো স্যার। কখনো দেখনি? ভালো করে ভেবে বলো। না স্যার, রিঙ্কুর বন্ধুরা হয়তো খেত। তারা কারা? অনেক ছিল, ইদানিং। বলেই থেমে গেল রতন। থামলে কেন? বলতে ভয় পাচ্ছি স্যার, সব কথা ফাঁস হলে আমার জান চলে যাবে। ফাঁস হবে না, বলো।
ইদানিং রিঙ্কু হাবু যোগু ওদের সঙ্গে ঘুরতো, ওরা খুব খচ্চর। ওদের সঙ্গে মিশতো কেন? বলতে পারবো না স্যার, তবে রিঙ্কু একদিন গ্যারেজে গাড়ির বনেটে বসে কুল খেতে খেতে বলেছিল, তোমাদের গ্যারেজে আর কেউ কখনো হামলা করবে না, দেখো আমি হাবু আর যোগুকে হাত করেছি। তুমি কি বললে? বললাম খবরদার ওদের খপ্পরে যেও না, ওরা শেষ করে দেবে তোমাকে। রিঙ্কু কি বলল? হাসলো, পাত্তা দিল না। রিঙ্কু স্যার কারো কথা শুনতো না। বাবুর সঙ্গে বিয়েটা হলে বেঁচে যেত। বিয়ের কথা উঠেছিল নাকি? না স্যার, আমার মনে হতো দুজনকে যেন মানায়। কেন মনে হতো? কি জানি কেন মনে হতো। রিঙ্কু কি ভজন বাবুকে ভালোবাসতো বলে তোমার মনে হয়? হ্যাঁ স্যার, খুব মনে হয়। রিঙ্কু মাঝে মাঝে বাবুর জন্য খাবার নিয়ে আসতো, বই আনতো, আর বাবুর কাছে এলেই খুব হাসি খুশি থাকতো। আর ভজন বাবু? বাবু তো স্যার সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত, সবসময় নানান চিন্তা। বাবু রিঙ্কুকে মাঝে মাঝে বকুনিও দিত। কিরকম? বলতো আড্ডা মেরে সময় নষ্ট করছে কেন, পড়াশোনা করো গে যাও, কিংবা এত উড়নচণ্ডী হলে জীবনে কষ্ট পাবে, এইসব আর কি। ভজনবাবুর কাছে আর কোনো মেয়ে আসতো? কারই সারাতে অনেকে আসতো। তারা ছাড়া? না স্যার, বাবুর মেয়ে ছেলের দোষ তেমন ছিল না। তোমার বাবু কি ঘন ঘন ট্যুরে যেত? মাঝে মাঝে যেত স্যার। ঠিক আছে, থাকো। কত বছর বয়সে আপনার বিয়ে হয় শ্যামলী দেবী? কেন বলুন তো, এসবও কি তদন্ত দরকার হচ্ছে নাকি? কে জানে কখন কোনটার দরকার পড়ে, বলতে না চাইলে অবশ্য। আমার বিয়ে হয় 16 বছর বয়সে। এত কম বয়সে? দেখতে সুন্দর ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে ফেলেছিলেন, পাছে হাতছাড়া হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। আর ওইটাই তো আমার জীবনের সর্বনাশের মূল। সর্বনাশ কেন? 16তে বিয়ে, 17 মেয়ের মা, এই সুন্দর বয়সটা টেরি পেলাম না। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো, সাধে কেদের উপর এত রাগ আমার? সুজিত বাবুর সঙ্গে আপনার চেনা কতদিনের? প্রায় জন্ম থেকে। ও আমার চেয়ে 1 বছরের বড়, আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম। আপনি কবে ওর প্রেমে পড়েন? এসব জেনে কি হবে আপনার? প্লিজ। আপনার কথাবার্তা পুলিশের মতো নয়, আর আপনি বেশ বুদ্ধিমান বলেই মনে হয়, সেজন্যই বোধহয় আপনি একজন বিপজ্জনক লোক। তবু আমি আপনাকে খুব একটা অপছন্দ করছি না, তাই বলছি, আমাদের শৈশব প্রেম। আপনি সুজিতকে কখনো প্রেমের কথা জানিয়েছেন? জানানোর কি, আমরা দুজন দুজনকে ভালোবেসে বড় হয়েছি। বিয়ের সময় রিয়াকশন কি হলো সুজিত বাবুর? কি আর হবে, ও তো তখন 17 বছরের বাচ্চা ছেলে, সবে কলেজে ঢুকেছে, ওর পক্ষে কি আর আমাকে বিয়ে করা সম্ভব ছিল? আর আপনি? আমি আমি কেঁদে বিছানা ভাসিয়েছি, কিন্তু রুখে দাঁড়ানোর মতো মন তখনও তৈরি হয়নি। আপনি কি ভজনবাবুকে চেনেন? শ্যামলী হঠাৎ স্থির চোখে চেয়ে বলল, হঠাৎ এ কথা কেন? বলতে আপত্তি আছে কি? ওকে কি আমার চেনার কথা? বলা তো যায় না। আমি 8 বছর আগে চলে গেছি, ও তখন এখানে আসেনি। সেটা জানি, যে জমিতে ভজনবাবুর গ্যারেজ, তার মালিক ছিলেন সুজিতবাবুর কাকা বরুণ গুণ। তা হতে পারে। খবর হলো সুজিতবাবুই ভজন আচার্যকে জমিটা কিনতে সাহায্য করেন। আমিও তো জানি না। সুজিতবাবু ও ভজনবাবুর মধ্যে পুরনো বন্ধুত্ব ছিল। আমি সেসবের খবর রাখি না। ভজনবাবু কানপুরে আপনাদের বাড়িতে বেশ কয়েকবার গেছেন। শ্যামলী স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। কিছু বলবেন না? শ্যামলী একটু না ঘাবড়ে তার দিকে সপাটে চেয়ে বলল, যদি তাই হয় তাতেই বা কি হলো? কি থেকে যে কি হয় কে বলতে পারে।
ভজনকে আমি চিনতাম। এবার কি ফাঁসি দেবেন আমার? না, ফাঁসির দড়ি ভজনবাবুর জন্যই থাক। আপনি তোকে নিজের হাতে খুন করতে চেয়েছিলেন। এখনো চাই, যদি ভজনবাবু নির্দোষ বলে প্রমাণিত হন। তবু বলেই থমকে গেল শ্যামলী। সুর পাল্টে বলল, তাহলে অন্য কথা, কিন্তু ও ছাড়া আর কেউ কালপ্রিট নয়। ঠিক জানেন? জানি। খুনের রাতে আপনি কোথায় ছিলেন? তার মানে? কৌতূহল। শ্যামলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কলকাতায় তিলজলায় আমাদের একটা ফ্ল্যাট আছে। রিঙ্কুর মৃত্যুর খবর কখন কিভাবে পেলেন? প্রথমে খবরের কাগজে, তারপর টেলিগ্রাম পেয়ে কানপুর থেকে সুজিত টেলিফোন করে। আপনি তবু দুদিন পর বারাসাতে এলেন কেন? মেয়ের মৃত্যু সংবাদ পেয়েও কি মা দেরি করতে পারে? পারে, যদি মা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। কোয়াইট পসিবল। খুব সম্ভব আপনি কলকাতায় যে আছেন তা শচীনন্দন বাবুকে জানাতে চাননি। আপনি ডিভোর্সি স্বামীর বাড়িতে উঠলেন কেন? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তা নয়, তবু প্রটোকলে হয়তো আটকায়। বারাসাতে আমার ওঠার জায়গা নেই। বাপের বাড়ি বা সুজিতের বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই। তাছাড়া এ বাড়িটা বিরাট বড়। নিচের তলার এই পোর্শনটা আমার জন্য আলাদা করে করা হয়েছিল বাড়ির অশান্তি এড়ানোর জন্য। বুঝেছি। একটা কথা আপনাকে জানানো দরকার। কি বলুন তো? রিঙ্কুর পেটে অ্যালকোহল পাওয়া গেছে। কে বলল? পোস্টমর্টমের রিপোর্টে। একটু ডিলেড রিপোর্ট। তার মানে কি কেউ ওকে মদ খাইয়ে রেপ করেছিল? সেরকমই অনুমান। ও, ভজনবাবু কিন্তু মদ খান না। ওতে কিছু প্রমাণিত হয় না। ভজনবাবুর ফাঁসিটা দেখছে একটা পপুলার ডিমান্ড হয়ে দাঁড়াচ্ছে। কোন শালারে? কোন শুয়োরের বাচ্চা? পুলিশ, দরজা খোলো। ফোর্ট সালা পুলিশ, ফোর্ট বাঞ্চত, খানকির ছেলে। সঙ্গে মদন নামে যে সেপাইটা ছিল সে চাপা গলায় বলল, স্যার, এই ডেঞ্জারাস ছেলে, মদ খেলে কাণ্ডজ্ঞান থাকে না। ফোর্স না নিয়ে আসা ঠিক হয়নি। চলুন ফোর্স নিয়ে আসি। না মদন, গন্ধ পেলে পাখি উড়ে যাবে। ঘর থেকে জঘন্য খিস্তি ভেসে আসছিল। সবর কাঠের দরজাটা একটা লাথি মারল। তাতে বোম ফাটার মতো একটা আওয়াজ করে দরজার তলার দিককার প্যানেলটা কিছু অংশ ফেটে গেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অন্ধকার রাত। শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে কে কে আওয়াজ উঠল। দু একটা দরজা খুলে টর্চ মারল কেউ কেউ। স্যার, এই পাড়া কিন্তু খারাপ, অ্যান্টি সোশ্যালদের ডেন, সবাই ঘিরে ফেললে বিপদ হবে। সবর নিষ্পৃহ গলায় বলল, কিচ্ছু হবে না, ভয় পেও না। এই সাহস নিয়ে পুলিশের চাকরি করো কি করে? ভিতরের খিস্তি বন্ধ হয়েছে। এবার দরজার কাছ থেকে একটা মেয়ে গলা প্রশ্ন করল, কে? দরজাটা খুলুন। কেন খুলব? তাহলে সরে দাঁড়ান, দরজা ভাঙা হবে। হাবু বাড়ি নেই। সবরের দ্বিতীয় লাথিতে দরজার খিল আর ছিটকিনি উড়ে গেল। দরজাটা পটাত করে খুলে হা হতেই টর্চ হাতে ভেতরে ঢুকল সবর। সামনে একটা মেয়ে, বয়স বেশি নয়, 19-20। তুমি কে? আমি শেফালি, হাবুর বোন। দাদা বাড়িতে নেই। পথ ছাড়ো। সবর তড়িৎ পায়ে দুখানা ঘর ডিঙিয়ে উঠোনে নামল। উঠোনের পেছনে খোলা জমি। সবর মুখ ফিরিয়ে মদনকে বলল, ঘরটা সার্চ করো। ও পালিয়েছে, কিন্তু সাবধানের মান নেই। ঠিক আছে স্যার। সবর তার হোমওয়ার্ক করে এসেছে। হাবুর সব রকম ঠেক তার জানা আছে। জমিটা পেরিয়ে সে ডান দিকের একটা কাঁচা রাস্তায় উঠে এলো। রাস্তা পেরিয়ে রেল লাইন। লাইন পার হয়ে সে একটা নাবালে নেমে স্বাভাবিক পদক্ষেপে হাঁটতে লাগল। পাঁচু হালদারের বাড়িটা একতলা। সামনে ঘাস জমি আছে। পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো সবর। পাঁচু এবার পার্টির নমিনেশন পেয়েছে, ভোটে দাঁড়াবে।
ক্ষমতাশালী লোক। ভেতরে পাঁচুর গলা পাওয়া যাচ্ছিল। তা তুই এখানে এলি কেন? কোথায় যাব? বৃন্দাবনের কাছে চলে যা, পেছন দিয়ে পালা। অত উড়ো দিচ্ছেন কেন? যাচ্ছি। পুলিশ কি আর আপনার বাড়িতে আসবে? যত সব ঝামেলা। এখন গিয়ে গা ঢাকা দে, কাল সকালে দেখা যাবে। হাল তো আমার উপর হামলা করছে পাঁচুদা। এখন যা, কাল সকালে দেখব, যা। একটা দরজা খোলার শব্দ হলো পেছন দিকে। পেছনে আধা জংলা পতির জমি, কয়েকটা বড় গাছ। বৃষ্টি পড়ছিল, হাবুদ ছুটছিল প্রাণপণে। মাটি পিছল বিপজ্জনক। পেটে মদের গ্যাজলা, ঠিক ব্যালেন্স নেই শরীরের। পেছন থেকে ছায়ামূর্তিটা কখন এগিয়ে এলো সে বুঝতেই পারেনি। একটা মজবুত হাত তার কাঁধের কাছে জামাটা চেপে ধরল, তারপর একটা প্রবল ঝাঁকুনি। আপনা থেকেই প্যান্টের পকেটে হাত চলে গিয়েছিল হাবুর। রিভলভারটা ধরেও ফেলেছিল, কিন্তু বের করতে পারল না। তার আগে একটা বিদ্যুৎ গতির ঘুষি তাকে শুইয়ে দিল। মিনিট 10 পরে দুজনে বৃষ্টির মধ্যেই মুখোমুখি বসা। মাটির উপরেই জল কাদা ঠিক ঠিক করছে, ভিজে ঝুপুস হয়ে যাচ্ছে দুজন। সবর শান্ত গলায় বলল, বলো। কি বলবো? ও আমাদের কাছে আসতো, বন্ধুত্ব করতে চাইতো। আমরা কি করব? বন্ধুত্ব করতে চাইতো কেন? ও চাইতো যাতে আমরা ভজন আচার্যের পেছনে না লাগি। ওর ইন্টারেস্ট কি? কি আবার? মোহাব্বত। বুঝেছি, বলো। ঘুরে ফিরে আসছিল, বারবার আসতো। টাকা পয়সা দিত? না। তোমরা ওকে কিডন্যাপ করে বাপের কাছ থেকে টাকা দেওয়ার কথা ভেবেছিলে? না, ওটা আমাদের লাইন নয়। বলো। আমার ওকে ভালো লাগতো, ওকে চাইতাম। পুরুষটা মেয়ে ছেলে তো। বুঝেছি। আগে বাড়ো। মদ খেলে আমার কাণ্ডজ্ঞান থাকে না। সেই দিন বিকেলে ও গ্যারেজের কাছে আমাকে থাকতে বলেছিল। কেন? সেদিন ওর পাঁচুদার কাছে যাওয়ার কথা ছিল। সেটাই বা কেন? গ্যারেজ নিয়ে লোকালিটিতে ঝামেলা হচ্ছে, তার একটা মিটমাটের জন্য। সেটা কি ভজনবাবু জানতেন? বোধ হয় না। ভজনবাবু তেদর লোক, অন্যের সাহায্য নেবে না। মেয়েটাকে পাত্তা দিত না, কিন্তু মেয়েটা ওর জন্য পাগল ছিল। তারপর? আমি স্কুটার নিয়ে বিকেল 5টা নাগাদ ওখানে ছিলাম। রিঙ্কু সাইকেল এসে গ্যারেজে সাইকেলটা ঢুকিয়ে দিয়ে আমার স্কুটারে ওঠে। কেউ তোমাদের দেখেনি? বোধ হয় না। গ্যারেজ ছাড়িয়ে পশ্চিম থেকে বাঁয়ে একটা জংলা জমি দেখেছেন তো, ওটা দিয়ে শর্টকাট হয়। রিঙ্কুকে মদ খাওয়ালো কে? উনি যে খেতে চাইল। আমার কাছে ছিল একটা বোতল। ও খেত নাকি মাঝে মাঝে? হ্যাঁ, ইদানিং খেত। কোথায় খেলে? ওই জঙ্গলে বসে। পাঁচুবাবুর বাড়িতে যাওনি? পাঁচুদা ছিলেন না সেদিন, কলকাতা গিয়েছিলেন। সেটা রিঙ্কু জানতো? না, আমি ওকে বলিনি। কেন? সেদিন ওকে খুব চাইছিলাম। কোথায় নিয়ে গেছিলে? ওখানেই। রিঙ্কু বাধা দেয়নি? হ্যাঁ, খুব চেঁচিয়েছিল, খেমচে দিয়েছিল, কিন্তু তখন তো আমি পাগল। কখন মারলে? প্রথমে মারিনি। ওখানে বসে বসে ঘন্টা 2-3 দুজনে ড্রিঙ্ক করি, অনেক কথা হয়। প্রেমের কথা? ওই রকমই সব। ও আমাকে বলেছিল ও ভজনবাবুকে ভালোবাসে, তাই কিছু করার নেই। তবে আমার কথা ওর মনে থাকবে, এইসব। আগে বাড়ো। কখন রেপ করেছিলে? রাত 9টা 9:30 হবে। যখন চেঁচালো তখন মুখ চাপা দিতে হয়েছিল। তারপর? ও বলেছিল সবকিছু বলে দেবে সবাইকে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি শালা তখন তো মাতাল। কি কথায় কি কথা হলো, মাথায় কিরম রক্ত চড়ে গেল। গলা টিপে? তাই হবে মনে হয়। কি করেছি খেয়াল নেই। ওখানে বসে আরো মদ খেলাম। রাত 1টা নাগাদ বৃষ্টি নামলো, তখন নিয়ে গিয়ে মাঠটায় ফেললাম। লাশটা সরালে কেন?
মনে হয়েছিল ওখানে পুলিশের কুকুর আমার গন্ধ পাবে। মদের বোতলটা অন্ধকারে কোথায় ছুঁড়ে ফেলেছিলাম, মনে হলো বোতল পেলে সর্বনাশ। পুলিশের কাছে কনফেস করবে? না করলে? শোনো হাবু, কনফেস করলে তোমার সাজা হবে। যদি বাই চান্স তুমি ছাড়া পেয়ে যাও, তাহলেও আমার হাত থেকে বাঁচবে না। আর কনফেস যদি না করো, তাহলেও বাঁচবে না। আমি তোমাকে মারবই। যদি সাজা হয়, তাহলে আমার আর কিছু করার থাকবে না। আমাকে রাতটা ভাবতে দিন। সবার হাসলো। পালাবে না পাঁচুবাবুর বাড়িতে যাবে? যাই করো, আমার হাত থেকে রেহাই নেই। শুনে রাখো, আমার চেয়ে বড় গুন্ডা এখনো জন্মায়নি। থানায় চলো। এখনই? হ্যাঁ, পাঁচুবাবু যদি তোমাকে ছাড়ানোর জন্য কাল সকালে থানায় আসে, তাহলে তাকে বলো আমার হাতে তার নির্ঘাত মৃত্যু, কেউ ঠেকাতে পারবে না। উনি আপনার কথা শুনে ভয় পাচ্ছিলেন। খুব ভালো, চলো। সময় দেবেন না একটু? না, যা বললাম মনে রেখো। আপনাকে একটু অন্যরকম দেখাচ্ছে, কেন বলুন তো? কিরকম? স্যাড এন্ড ক্রেস্ট ফলেন, মনে হচ্ছে কান্নাকাটিও করেছেন। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন সবরবাবু? ক্ষতি? সে কি, আমি কি করলাম? মানুষটাকে ভুলেই গিয়েছিলাম, দিব্যি ছিলাম। কেন আপনি আমাকে ওর কাছে নিয়ে গেলেন? ম্যাডাম, রুটিন ওয়ার্ক ছাড়া তো কিছু নয়। কটা দিন ধরে আমি রাতে ঘুমোতে পারছি না। সব সময় কেমন অস্থির অস্থির লাগছে। কেন? ওরকম মার খাওয়া চেহারা, ওরকম ভেঙে পড়া, হাত জোর করে ক্ষমা চাওয়া, কি করে ভুলি বলুন? কতবার ইচ্ছে হয়েছে একাই গিয়ে দেখা করি, পুলিশের বিরুদ্ধে মামলা করি, কিংবা কিসব মাথা মুন্ডু ভেবেছি। এবং কেঁদেছেন? হ্যাঁ। কান্নার কি আছে? বেশ করেছি, কেঁদেছি, যে কেউ কাঁদবে। আর কি হলো বলুন? কোন সিদ্ধান্তে এলেন? কি সিদ্ধান্তে আসবো? আপনাদের মামলা কতদূর? শেষের দিকে। তার মানে চার্জশিট দেওয়া হয়ে গেছে? চার্জশিট তৈরি হচ্ছে। তাহলেও রেহাই নেই? না, আর উনি রেহাই পেলেই বা আপনার কি? তা ঠিক, কিন্তু কিন্তু কি? আমার খুব কষ্ট হচ্ছে। তা তো হতেই পারে, কিন্তু তা বলে একজন ক্রিমিনালকে তো আর ক্ষমা করা যায় না। ক্ষমা না হয় নাই করলেন, অপরাধ করে থাকলে শাস্তি হোক, কিন্তু ওরকম ভাবে কেউ মারে? মানছি মারটা একটু বেশি হয়ে গেছে। অন্য কেউ হলে হয়তো মরেই যেত। ভজন আচার্য খুব শক্ত ধাতুতে করা, হার্ড অ্যান্ড পার্সন। স্বাস্থ্য ভালো বলছেন? না, স্বাস্থ্যের চেয়ে মজবুত ওর মন। কারেজাস ম্যান। কি লাভ আর তাতে? লাভ নেই অবশ্য। কি পানিশমেন্ট হবে বলুন তো? ফাঁসি? যাবজ্জীবন হতে পারে। যাবজ্জীবন তো 14 বছর, তাই না? হ্যাঁ, তবে ভালো বিহেভ করলে মেয়াদ কিছু কমে যায়। কত কমবে? 4-5 বছরও হতে পারে। তাও তো 10 বছর, কম কি? হ্যাঁ, জীবনের সবচেয়ে প্রসপারাস সময়টায় 10 বছর আটক থাকাটা দুঃখজনক। ওর দোষ কি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে? কিছু ফাঁক তো থাকবেই, তবে প্রমাণ হয়ে যাবে। আমি ঠিক করেছি, আপনারা আমাকে সাক্ষী হিসেবে রাখলে আমি ওর বিরুদ্ধে কোনো কথা বলবো না। সে কি ম্যাডাম, আপনি তো ইম্পর্টেন্ট উইটনেস। সেজন্য আমি উল্টো কথা বলবো? কি মুশকিল, আপনার সঙ্গে ওর মিট করানোটি যে ভুল হলো। মিট করালেন কেন? আমার যে কি সর্বনাশ করলেন। লোকটাকে কি ক্রিমিনাল মনে হয়নি আপনার? তা বলছি না। তাহলে কি বলছেন ম্যাডাম?
কি বলছি আমি নিজেও জানি না। ওই মেয়েটা কি রিঙ্কু? কোন মেয়েটা? রতন যার কথা শুনতে পেয়েছিল ওর ঘরে? ডাউটফুল। তাহলে একটা লুপহোল তো আছে। তা আছে। আমি জিপ নিয়ে এসেছি, আজ যাবেন? হঠাৎ মুখখানা উজ্জ্বল হলো বিভাবরীর। বলল, হ্যাঁ, আমাকে 2 মিনিট সময় দিন। 2 মিনিট মাত্র? অত তাড়া নেই, মেয়েদের সাজতে একটু সময় লাগে আমি জানি। টেক ইউর টাইম, আমি আছি। সাজবো? সাজবো কেন? জাস্ট পোশাকটা পাল্টে আসছি। 2 মিনিটই লাগলো। মুখে পাউডারটুকু না ছুঁয়ে বেরিয়ে এলো বিভাবরী। চলুন। জিপে বসে সবর বলল, আপনার ভিজিবল চেঞ্জ হয়েছে। হয়েছে, আমিও জানি। দ্যাটস গুড। ও এখন কেমন আছে? বেটার, মাচ বেটার। ওর যদি যাবজ্জীবন হয় তাহলে গ্যারেজটার কি হবে? আপনাদের যখন ডিভোর্স হয়নি তখন গ্যারেজটার উপর আপনার অধিকার আছে। যা, আইন তো তাই বলে। আমি গ্যারেজ নিয়ে কি করব? গাড়ির কিছুই জানি না। তাহলে বেচে দিতে পারেন, অনেক খদ্দের আছে, ভালো দামও পাবেন। পাগল, ও অত সাত করে গ্যারেজ করেছিল, বেচবো কেন? সেও ঠিক কথা, তাহলে বেচবেন না। ও কি আমার কথা কিছু বলেছে? হ্যাঁ। কি বলেছে? আপনাকে এই নোংরা মোকদ্দমায় টেনে আনার জন্য ভজনবাবু আমাদের উপর একটু অসন্তুষ্ট। ও, উনি হয়তো আপনাকে এখনো ভালোবাসেন। কি যে বলেন! ভুলও বলে থাকতে পারি, আমি তো সুখা মানুষ। আমি ভাবছি ও রিঙ্কুকে রিফিউজ করলো কেন? আর রিফিউজ করে রেপই বা করবে কেন? খুনি কেন করবে? আপনি বলুন। আপনারা ভালো করে তদন্ত করেননি। আপনার ইনস্টিংক্ট কি বলে? বলে এটা অসম্ভব ব্যাপার। আজ উনি অনেকটাই সুস্থ, ওকে জিজ্ঞেস করে দেখবেন। আমার কাছে বলবে কেন? কেন তার কোনো কারণ নেই, হয়তো বলবেন। আমি কিন্তু আদালতে কিচ্ছু বলবো না ওর বিরুদ্ধে। মুশকিল, কিছুতেই বলবো না। তাহলে তো সাক্ষী হিসেবে আপনাকে বাদ দিতে হবে। তা কেন দেবেন? আমারও তো বক্তব্য আছে। আপনি যে মামলা কাচিয়ে দেবেন। দেবই তো। মিস ভট্টাচার্য, আপনি কি ভজনবাবুর প্রতি সফট হয়ে পড়েছেন? আমি সিম্প্যাথেটিক, ওকে আমার ক্রিমিনাল মনে হচ্ছে না। লজিকটা কি? ওই তো বললাম, যে ওকে বিয়ে করতে চায় তাকেও হঠাৎ রেপ করতে যাবে কেন? গুড লজিক, কিন্তু এমন তো হতে পারে সেই রাতের মেয়েটা রিঙ্কু ছিল না। হতে পারে। আপনারা ঠিক মতো তদন্ত করলেন না যে? সবার একটু হাসল। হাসছেন যে? ইউ হ্যাভ আ লজিক্যাল মাইন্ড। তার মানে? মেয়েটা হয়তো রিঙ্কু ছিল না। প্রমাণ পেয়েছেন? যদি বলি হ্যাঁ। কেন হেয়ালি করেন বলুন তো? মেয়েটা কে? সবার গাড়ি চালাতে চালাতে বলল, আর একজন। তার একটা নাম আছে তো? আছে, শ্যামলী। সে আবার কে? শুনে শকড হবেন। প্লিজ বলুন না। শোনার আগে সামনের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরুন। ওমা, কেন? জিপ খোলা গাড়ি, খুব চমকে গেলে যদি পড়ে টরে যান। আহা, এই সময় কেউ ইয়ার্কি করে? বলুন না। অবিশ্বাস্য। আবার ওই মেয়েটি বা মহিলাটি রিঙ্কুর মা। হ্যাঁ, ইটস আ ফ্যাক্ট। যা, আপনি একটা যাচ্ছে তাই। মিস ভট্টাচার্য, শুনতে অদ্ভুত হলেও সত্যি। কি করে? লম্বা কাহিনী, সংক্ষেপে বলতে গেলে শ্যামলী একটি দুর্ভাগা মেয়ে, অল্প বয়সে বিয়ে এবং মা হয়েছিল। স্বামীকে পছন্দ ছিল না,
সংসার ভালো লাগতো না। সুজিতের সঙ্গে বিয়ের আগের প্রেমটাও ওকে জ্বালাতো, কিন্তু যখন সুজিতের সঙ্গে চলে গেল তখন স্বপ্নটাও ভাঙল। কেন, কি হয়েছিল? সুজিতবাবুর সঙ্গে বনিবনা হচ্ছিল না, এসব ক্ষেত্রে হয়ও না। খবর পেয়েছি সুজিতবাবুর একজন মারাঠি মহিলার সঙ্গে সম্পর্ক আছে। কোন একটা সময় সুজিতবাবুর বন্ধু ভজনের প্রেমে পড়েন তিনি। আবার একটা ভুল পদক্ষেপ। উনি ভজনের সঙ্গে কলকাতায় দেখা করতেন, বিয়ে করার কথা বলতেন। সুজিতের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে? না, ওদের বিয়েও হয়নি, ডিভোর্সের প্রশ্নই নেই। দে ওয়ার লিভিং টুগেদার ইন কানপুর। সুজিতবাবু বিয়ে না করায় ওর ইনসিকিউরিটি দেখা দিয়েছিল। সেদিন রাতে উনি একটা এসপার উসপার করার জন্য ভজনের গ্যারেজে হানা দেন। আর সেদিনই রিঙ্কু? হ্যাঁ, কোয়াইট আ কোইন্সিডেন্স। মহিলার কি হবে? মহিলার বিরুদ্ধে তো কোনো চার্জ নেই। ভজন সেসব দিয়ে স্বীকার করেছে? হ্যাঁ, আমরা এসে গেছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আসুন। আবার সেই সুন্দর বাংলো বাড়িটায় ঢুকলো বিভাবরী, সেই ডাইনিং হল। ও কখন আসবে? এখনই। আমরা আজও কেউ সামনে থাকবো না, ভয় করবে না তো? আপনি ভীষণই আর কি মারেন। সবর হেসে চলে গেল। আজ মাত্র একজন সেপাই এসে দরজাটা খুলে দাঁড়ালো। দুই কাছে ভর দিয়ে খুব ধীরে ঘরে ঢুকলো ভজন, মুখটা নামানো। আজ ভুল হলো না বিভাবরী। উঠে গিয়ে সে একটা চেয়ার টেনে বের করলো, ধরে বসালো। ক্রাচ দুখানা নিয়ে দেয়ালে দাঁড় করিয়ে রেখে কাছে এসে বসল। কেমন আছো? ভজন মাথা নিচু করেই বলল, ভালো। একটু ভালোই দেখলো বিভাবরী। চোখের ব্যান্ডেজটা নেই, স্টিকিং প্লাস্টারও খুলে ফেলা হয়েছে। শুধু মাথার ব্যান্ডেজ আর পায়ের প্লাস্টার আছে। গলার স্বরটাও স্বাভাবিক বলেই মনে হলো। শুনলাম সেই মেয়েটা নাকি রিঙ্কুর মা। ভজন চুপ করে রইল। তোমার উপর দিয়ে কত ঝড় গেল। আমি তোমাকে আজ বলতে চাই যে তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি। ঘেন্না? না, একটুও না। সেদিন ওভাবে ক্ষমা চাইলে কেন? মনে হলো। যতবার দৃশ্যটা ভাবি ততবার চোখে জল আসে। ভজন চুপ। তোমার কি হবে বলো তো? ভজন ধীরে ধীরে তার ম্লান করুণ ব্যথাতুর মুখখানা তুলল। কষ্ট পেও না, আমার বুদ্ধির দোষ। তোমার দোষ নাকি পুলিশ মিথ্যে করে সাজিয়েছে? মিথ্যেটা তো সত্যি হয়নি। তার মানে? পুলিশ খুনিকে ধরেছে। কি বলছো? হ্যাঁ, হাবু বলে ছেলেটা। কই, আমাকে সবরবাবু কিছু বলেননি তো? ভজন একটু হাসল। সারপ্রাইজ দিতে ভালোবাসেন বোধহয়। ভজনের দুটো হাত শক্ত করে চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বিভাবরী উত্তেজিত গলায় বলল, সত্যি বলছো? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল বিভাবরী। টেবিলে উপুড় হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। একটু ভ্যাবাচাকা খেয়ে বসে রইল ভজন। কি করবে বুঝতে পারল না। ছায়ার মতো নিঃশব্দে ঘরে ঢুকল সবর। ম্যাডাম, দ্য ড্রামা ইজ ওভার। চোখের জলে মাখামাখি মুখ তুলে তীব্র দৃষ্টি হেনে বিভাবরী বলল, আপনি কেন বলেননি আমাকে? আপনি একজন অ্যান্টি রোমান্টিক লোককে বিয়ে করেছেন দেখছি। এই সময় এর তো কিছু রোমান্টিক অ্যাডভান্সেস করা উচিত ছিল। দেখুন কেমন পাথরের মতো বসে আছেন। বিভাবরী ঝেঁঝে উঠে বলল, এরকমই ভালো। ভজনবাবু রিলিজ হয়ে গেছেন, এবার চলুন মিস ভট্টাচার্য। থাক, আর ইয়ার্কি করতে হবে না। কিসের ইয়ার্কি? আপনি এখন থেকে আমাকে মিসেস আচার্য বলে ডাকতে পারেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সবর সিরিজের একটি উপন্যাস প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম। এটি শেষ পর্ব, গল্পটি শেষ হয়ে গেল। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই চ্যানেলে আর অনেকগুলো গল্প আছে, আপনারা সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। যেগুলো আপনাদের পছন্দ হয় আপনারা শুনে দেখতে পারেন। ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানান। আর যদি কোনো বইয়ের রিকোয়েস্ট থাকে আপনারা আমাদেরকে জানতে পারেন, ফেসবুক পেজে মেসেজ করে জানতে পারেন। ভালো থাকবেন, টাটা।